সেখানে নিয়োগ করা হয়েছে এবং তাদের বেতন বৃদ্ধি করা থেকে শুরু করে বিভিন্নভাবে। এবং আপনারা জানেন যে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, এসআই এবং বিভিন্নভাবে এই রাজ্য সরকার, যেটা আমার ডিজিপি সাহেব বলছিলেন যে আমাদের টিএসআরেও সেখানে রিক্রুটমেন্ট হয়েছে এবং সম্পূর্ণ নিয়োগ নীতি সেখানে যারা মানে সঠিক যে নিয়োগ নীতি সেটাকে পালন করে সেখানে রিক্রুটমেন্ট করা হয়েছে। আমরা জানি যে আমাদের এখন পর্যন্ত 2018-তে সরকার আসার পর এখন পর্যন্ত প্রায় 14,000-এর মতো সরকারি নিয়মিত চাকরি আমাদের সরকার প্রদান করেছে। প্রায় অনিয়মিত পদে প্রায় 13,000 চাকরি আমাদের সরকার সেখানে নিয়োগ করেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। উনি ট্রান্সপারেন্ট এই রিক্রুটমেন্ট পলিসির উপর নির্ভর করে আমাদের এই রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলে থাকেন যে এই রাজ্যে জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই জনজাতি অধ্যুষিত এলাকায় জনজাতি যুবক যুবতীদেরও কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। চাহে সরকারি চাকরি ক্ষেত্রেই হোক, যে রোস্টার রয়েছে সেই রোস্টারকে 100% মান্যতা দিয়ে আমাদের সরকার এই জনজাতি এলাকাগুলিতেও জনজাতি যুবক যুবতীদের সরকারি চাকরির ক্ষেত্রে সেই রোস্টার মেনটেন করে আমাদের সরকার কাজ করছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাবান মিশনের আওতায় আমাদের এই রাজ্যে জনজাতি পরিবারকে স্বনির্ভর করার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। বিশ্ব ব্যাংকের অর্থের আওতায় ত্রিপুরা রুরাল ইকোনমিক সার্ভে ডেলিভারি প্রজেক্ট, যাতে এই জনজাতি এলাকায় লাভলিহুড মিশনের মাধ্যমে প্রায় 75,000 যারা জনজাতি অংশের মানুষ তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়েছে তাদের রোজগারের জন্য। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার অধীনে জনজাতি পরিবারগুলিকে পশুপালনের মাধ্যমে স্বনির্ভর করে তোলার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। তাছাড়া জনজাতি কল্যাণ দপ্তরে যে শূন্য পদগুলি রয়েছে সেই শূন্য পদগুলিও অবিলম্বে যাতে রিক্রুটমেন্ট করা হয় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। আমি আর একটা বিন্দু উল্লেখ করে আমি আমার বক্তব্য বিরাম দেব। দেখুন, আমাদের সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের সমস্ত সমাজের সমস্ত বর্গের মানুষকে কিছু না কিছু উপকারের মাধ্যমে এবং সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের এই রাজ্যের বিকশিত ত্রিপুরার যে সংকল্প মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন তা করা সম্ভব হচ্ছে। গত বাজেটে আমরা যদি দেখি প্রায় 27,000 কোটি টাকার বাজেট সেখানে রাখা হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস, শিক্ষাক্ষেত্র হোক, রাজ্যের মহিলা হোক, যুবক হোক, কৃষক হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে আমাদের এই রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওই যে সবকা সাথ সবকা বিকাশের যে সংকল্প সেই সংকল্প নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো ঢেলে সাজানোর জন্য আমাদের সরকার ইতিমধ্যে কাজ করছে। আমি ছোট্ট আরেকটা স্কিম আপনাদের কাছে বলছি যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি চালু করেছিলেন যে আয়ুষ্মান কার্ড, গরিবদের 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছে। কিন্তু ত্রিপুরাতে সেই পরিকাঠামো, সেই সকলের কাছে কার্ড পৌঁছায়নি। তার কথা আমি এখন এখানে নাই বললাম। মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করলেন যে না, আমাকে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের চিকিৎসার দায়ভার নিতে হবে। উনি জানেন, উনি একজন নিজে চিকিৎসক, তাই উনি জানেন যে গরিবের বেদনা, তারা চিকিৎসার অভাবে অনেক সময় অনেক রোগী মারা যায়। মুখ্যমন্ত্রী বললেন যে না, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, সেখানে ধনী গরিব সবাই, সমাজের মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, প্রত্যেকের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে ওই 5 লক্ষ টাকার চিকিৎসার দায়ভার মাননীয় মুখ্যমন্ত্রীর কাঁধে তুলে নিয়েছেন। এটা আমাদের সরকারের সবচেয়ে বড় উপলব্ধি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। কাজে আমি যেটা বলছিলাম, এই বাজেটে আমাদের সমাজ কল্যাণ দপ্তর থেকে শুরু করে আদিবাসী উন্নয়ন সমস্ত ক্ষেত্রে আমাদের সরকার একটি অগ্রণী ভূমিকা পালন করছেন। আর
আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করার জন্য আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে অংশীদারিত্ব, সেটা আমরা একান্তভাবে আপনাদের কাছে কামনা করছি। কারণ আমাদের সরকারের মূল লক্ষ্য হলো স্বচ্ছতা, এবং এই স্বচ্ছতাকে নির্ভর করে আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে আজকে কাজ করছে। আজকে অনেকেই হয়তো বলে থাকেন যে মন্ত্রীরা ঘটা করে, মুখ্যমন্ত্রীও অফার ডিস্ট্রিবিউশন করতে, অফারের ইয়েতে যায়, তারা অফার ডিস্ট্রিবিউশন করে। আমরা বলছি আমাদের মন্ত্রীদের এখানে ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছেন, খুদ মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের সরকারের সৎসাহস রয়েছে যে আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি করে আমরা যারা প্রকৃত যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের কাছেই আমরা এই চাকরিগুলি পৌঁছে দিচ্ছি। ওই বিগত দিনে কোর্টে মামলা করে চাকরিচ্যুত হওয়ার থেকে আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট এবং সঠিক জায়গায় সঠিক সময়ে আমরা পৌঁছে দেওয়ার কাজ আমাদের সরকার করছে। তাই কাজেই অফার ডিস্ট্রিবিউশনে যাওয়ার একটাই কারণ যে তাদেরকে উৎসাহিত করা, কারণ তারা আগামী দিন এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তাদের অগ্রণী ভূমিকা পালন করবে। তো কাজেই আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি সকলকে যারা আজকে নতুন অফার নেবেন, আমি আমাদের এই রাজ্যের চ্যালেঞ্জগুলিকে মোকাবেলার জন্য আগামী দিন এই পুলিশ যারা আমাদেরকে রক্ষা করে, আমাদের ধন সম্পত্তি সমস্ত কিছু আমাদের সুখ স্বাচ্ছন্দ্য রক্ষা করার যে দায়িত্ব, এবং আগামী দিন এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে এই যুবকের অনেক অনেক ভূমিকা থাকবে। আমি সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় এমপি রাজ্যসভা শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আলোকিত করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে, যিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের দিশা দেখাবেন ও নবনিযুক্তদের উৎসাহ প্রদান করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য পুলিশে কনস্টেবল পদে পুরুষ ও মহিলা নির্বাচিতদের মধ্যে যে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের রাজ্যসভার সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, শ্রী টিঙ্কু রায় মহোদয়, শ্রী সুধাংশু দাস মহোদয়, শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানিত মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, এবং মঞ্চে যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী অমিতাভ রঞ্জনজি ডিজিপি, এবং শ্রী অনুরাগ ডিজিপি ইন্টেলিজেন্স ত্রিপুরার, এবং সেক্রেটারি আমাদের শ্রী অভিষেক সিং মহোদয়, এবং অন্যান্য যারা আধিকারিকরা এখানে উপস্থিত আছেন, পুলিশ আধিকারিকগণ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত আছেন, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, যারা আজকে অফার গ্রহণ করবেন পুলিশ ডিপার্টমেন্টে, এবং অভিভাবকগণ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছাও জানাচ্ছি। তো আগে আমাদের রাজীববাবু পুরো ত্রিপুরা সরকার কি করেছেন এবং কিভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়া ত্রিপুরাতে হয় বিস্তরভাবে এখানে আলোচনা হয়েছে। আমাদের ডিজি সাহেব অলরেডি বলেছেন যে এই রাজ্য পুলিশের যে কনস্টেবল পদে নিয়োগের সময় কত কিছু লক্ষ্য রেখে স্টেপ বাই স্টেপ
সেটাকে ফলো করে মাঝে মধ্যে আমাদের সাথেও কথা বলেছেন যেখানে সমস্যা হয়েছে। ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে নিয়োগ সেটা এই আমাদের যিনি ডিজিপি সাহেব পুরো বিষয় এখানে আমাদের সামনে আলোচনা রেখেছেন। 975 অফার এবং তার মধ্যে 332 জন হচ্ছে মহিলা এবং পুরুষ হচ্ছে 643 জন। এটা কিন্তু চারটিখানি কথা নয়, বহুদিন ধরে এই পুলিশ কনস্টেবল এবং মহিলাদের কনস্টেবল পদে নিয়োগের জন্য কত রকমের কথা হচ্ছিল, কবে হবে, দেবেন কি না ইত্যাদি। তো সবসময় একটা কোশ্চেন মার্ক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় হচ্ছিল। কিন্তু সময়ের কাজ সময়ে এই সরকার করে থাকে এবং সেই দিনটা আজকে এসছে এখানে। এবং আমার মনে হয় যে যারা আজকে অফার এখানে নিতে এসছেন, এই দিনটি কিন্তু আপনাদের কাছে একটা স্মরণীয় দিন। এবং আপনাদের যে স্বপ্ন এতদিন ধরে দেখেছেন, এখানে বলা হয়েছে এখন যারা যারা আজকে অফার যাদেরকে দেওয়া হবে, দে আর অল ট্যালেন্টেড। এবং শুধু আমি অনেক সময় অনেক ফাইল আমার কাছে আসে যে এনওসি চাই। কি এনওসি? অলরেডি তো সে চাকরি করছে না, সে আরেকটা আপার গ্রেডে ওনারা অ্যাপ্লাই করতে চায়, আপার গ্রেডে প্রমোশন পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা নিতে চায়, এর জন্য এনওসি চাই। কাজে আগামী দিন আপনাদের টেকনিক্যাল নো হাউ এগুলো বিষয়ে তো আপনাদের জানানো হবেই। এবং আপনাদের কিন্তু আমার মনে হয় যে এইভাবে আপনাদের সিভিল ড্রেসে আর কদিন বাদে যখন পুলিশের ড্রেস পরবেন, একটা বিরাট অন্তর আগামী দিন আমরা দেখতে পাব। এবং অত্যন্ত ভালো লাগছে যে এই ধরনের একটা স্বপ্ন আপনাদের সফল হতে যাচ্ছে। এবং এর জন্য এটা সম্ভব হয়েছে আপনাদের কঠোর পরিশ্রম। এখানে একজনও বলতে পারবেন না এই মুখকে ধরে, এই মুখ নেতাকে ধরে বা এই মুখকে ধরে আমি এই চাকরিটা পেয়েছি। যাই চাকরিরা পেয়েছেন আপনারা, আপনাদের নিজেদের কঠোর পরিশ্রমের জন্য সেটা সম্ভব হয়েছে। আমি আজকে উপস্থিত এখানে যারা অফার প্রাপকরা আছেন তাদের সকলকে এবং ওনাদের যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাতে চাই। আজকে এখানে হয়তোবা এমনও পরিবার আছে যাদের এই পরিবারের থেকে প্রথম কেউ চাকরিতে এসছে। এবং এটা কিন্তু একটা শুধু নিজের চাকরি না, পরিবারের জন্য মনে হয় একটা চাকরি। এবং অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবং আজকের এই যে দিনটা, এটা কিন্তু একটা মাইল ফলক আমি বলবো, যে প্রকৃতপক্ষেই রাজ্যের যে যুবক যুবতীদের যে কর্মসংস্থানের যে সুযোগ, তারা কিন্তু আগামী দিন মানে বুঝতে পারবে যদি আমার প্রতিভা থাকে, আমি যদি পরিশ্রম করি, এই সরকারের যতদিন থাকবে, এই সরকার যেহেতু আছে, সেখানে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করার যা যা পদ্ধতি দরকার এই সরকার করবে। আজকে আমাদের সরকার বিভিন্ন যে প্রশাসনের কাজ স্বচ্ছতার সাথে আমরা করছি এবং বিভিন্ন দপ্তরে, শুধু পুলিশ ডিপার্টমেন্ট না, সমস্ত ডিপার্টমেন্টে যাতে গতি আনা যায়, কাজের গতি আনা যায়, তো বিভিন্ন দপ্তরে নতুন নতুন পদ আমরা যেমন সৃষ্টি করছি, তেমনি একটা গ্যাপ যে পুরনো পদগুলো আছে এবং নতুন পদ দেওয়ার সাথে সাথে সেই গ্যাপগুলো কিন্তু আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। শুধু চাকরি নয়, এই ত্রিপুরাতে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা অনেক কাজ করেছি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে কিছুদিন আগে যদি আমি গত 12/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে যদি আমি দেখি, অর্থাৎ এই মাসের 2-5 পর্যন্ত বিভিন্ন তারিখে বিভিন্ন ডিপার্টমেন্টের 368.21 করোড় ইনফ্রাস্ট্রাকচারের ইনোগ্রেশন বা ফাউন্ডেশন লে করা হয়েছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা আপনারা দেখেছেন। তাছাড়া
কিছুদিন আগে অর্থাৎ 9ই মে আমরা গোমতী জেলার অমরপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে অ্যাট দ্য রেট অফ 210 করোড়। এবং আমরা এই সরকার চেষ্টা করছি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে বিভিন্ন সুযোগ, তাদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ যাতে হয়, শুধু তাই নয়, সামাজিক অর্থনৈতিকভাবে তাদের যেন উন্নতি হয় অন্তিম ব্যক্তি পর্যন্ত, সেই প্রচেষ্টা আমাদের সরকার সেখানে করছে। এর মধ্যে এই মার্চের এখানে কিছু ডাটা আমার পূর্ববর্তী বক্তা এখানে রেখেছেন, রাজীববাবু রেখেছেন, যে মার্চের 2025 পর্যন্ত ডাইন হার্নেস সহ 17,554 জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। চাকরি নেই। আর কর্মসংস্থানের কথা তো আমি এখানে আর আনছি না, অনেকবার অনেক জায়গায় আমি বলেছি। মানে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। এখানে এমএসএমইর কথা যদি বলি, এমএসএমইর মধ্যে মাইক্রো যারা এন্টারপ্রেনার হয়েছেন তাদের মধ্যে প্রায় 2.1 লাখ আমাদের এন্টারপ্রেনার এখানে হয়েছে। বিভিন্ন জায়গায় স্মল এবং মিডিয়াম যারা বিজনেসম্যানরা আছেন সেখানেও তারা কিন্তু যুক্ত হয়েছেন। প্রচুর মানুষের কর্মসংস্থানে আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা যে এন্টারপ্রেনার হতে হবে, নিজে এন্টারপ্রেনার হও, অন্যকে চাকরি দাও, সেই একটা জোয়ার ত্রিপুরাতে কিন্তু সেটা এসছে। এখানে গত 19শে এপ্রিল 2025-এ টিপিএসসির মাধ্যমে নির্বাচিত 11 জনকে স্মল সেভিং ইন্সপেক্টর পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে। 26শে এপ্রিল 2025 এই হলের মধ্যেই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট 479 জনকে অফার দেওয়া হয়েছে। 30শে এপ্রিল 2025-এ এখানে 228 জন শিক্ষকের নিয়োগপত্র দেওয়া হয়েছে। এখানে রাজীববাবু বলেছেন যে শিক্ষা আমাদের প্রায়োরিটি। সেখানে টেটের মাধ্যমে এত কোয়ালিটি টিচার এখন আসছে, আস্তে আস্তে করে আমরা যেখানে যেখানে শিক্ষকের সমস্যা, আগামী দিনের যারা প্রজন্ম তারা প্রপার শিক্ষা, এসব কোয়ালিটি যে টিচার এখন আসছেন তাদের মাধ্যমে সেটা পাবে। এবং বিভিন্নভাবে ওনাদেরকে আরও যাতে স্কিল ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়গুলো এডুকেশনের দিক দিয়ে তারা যাতে আরও উন্নত মানের ট্রেনিং পায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা শুনে খুব খুশি হবেন যে শুধুমাত্র 2025 সালে 5/2/25 থেকে আজকের এই 13 তারিখ পর্যন্ত 2025 পর্যন্ত 4,499 জন সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন এবং অনেকেই কাজে অলরেডি ওনারা কাজ শুরু করে দিয়েছেন। আমরা এখানে অত্যন্ত খুশি লাগছে যে আমাদের মেয়েরা বা বোনেরা তারা আজকে এখানে চাকরি পাচ্ছেন। 33% যে আমাদের সরকারি নীতি সেটাকে পুরোপুরিভাবে আমরা কিন্তু সেটাকে লক্ষ্য রাখি। আমরা তাদের যাতে মহিলারা সশক্তিকরণ করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। 332 জন মহিলাকে আজকে অফার দেওয়া হচ্ছে এবং তাতে করে তারা নিজেরা কিন্তু স্বাবলম্বী হবে এবং অর্থনৈতিকভাবেও শক্তিশালী হবেন। আপনারা এখানে আমি আপনাদের সামনে বলতে চাই, শুধু তাই নয়, ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আমরা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি। 916 জন পুলিশ কনস্টেবল, আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদন আমরা দিয়েছি। আমরা চাই যে ত্রিপুরা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গার থেকে যখনই ডিজিপি সাহেবের সাথে কথা হয় বা অন্যান্য আধিকারিকদের সাথে যখন কথা হয় বা বিভিন্ন সময় আমি নিজেও, আমাদের মন্ত্রী বাহাদুরও অনেক সময় অনেক জায়গায় খবর রাখেন, ওনারাও বলেন যে সেখানে পুলিশের সংখ্যা খুব কম। তো আমরা আস্তে আস্তে করে তার যে যে ডেফিসিয়েন্সি সেটা আস্তে আস্তে করে আমরা কমিয়ে আনবো এবং আমি আশা করি তারা তাদের মানে সর্বোত্তম শক্তি এবং দক্ষতার সাথে ট্রেনিং তো আপনারা পাবেনই, তার সাথে আগামী দিন আপনারা ভালোভাবে কাজ করবেন। কারণ আইন শৃঙ্খলা আমাদের কাছে বিরাট একটা বিষয়, সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের কাছে প্রায়োরিটি। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের মাননীয় ডিজিপি সাহেব বলেছেন
যে কিছুদিনের মধ্যে আমরা 218 জনকে সাব ইন্সপেক্টর আমরা সেখানে নিয়োগ করতে যাচ্ছি। এবং অনেক দিন ধরে আরেকটা যখনই আমি দেখলাম, যখনই একটা একটা করে আমরা অফার নিয়োগ করি, তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেকজন যে আমাদের কি হলো। তো আমরা দিচ্ছি, আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না। তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা, প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই। এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য এই সরকার নয় যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে। ঠিক সময়ে, সঠিক সময়ে এই 6066 আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, সেটাও আমরা তালিকাভুক্তের, তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদেরকেও আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কাছে আইনের শাসন খুব ইম্পর্টেন্ট এবং আইনের শাসন আমাদের প্রতিষ্ঠিত করতে গেলে পুলিশকে শক্তিশালী অবশ্যই আমাদের করতে হবে। এবং অনেক সময় বলে যে পুলিশের কাজে বাধা দেয়, পুলিশের কাজে বাধা দেয়। আমরা আগের সরকার আমরা দেখেছি 35 বছরের রাজত্বের আমলও আমরা দেখেছি। এক এক সময় আমরা নিজেদের ব্যক্তিগতভাবেও যদি, যখন আমি রাজনীতিতে প্রবেশ করিনি তখনও কোনোদিন ভাবিনি কোনো একটা সমস্যা হলে যে থানাতে গেলে তার বিচার পাবো। এটা আই অ্যাম ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মাস পিপল অফ ত্রিপুরা, যে কোনো ভরসাই ছিল না যে থানাতে যাওয়ার আগে পার্টি অফিসে যদি যাই তবে হয়তো বা কাজটা হবে। আমরা এগুলো দেখেছি এবং এগুলো দেখাতে ওয়াইজ ম্যান অলওয়েজ লার্নস ফ্রম আদার মিস্টেক। আমরা এদের থেকে শিখেছি যে না, আমরা কোনো জায়গার মধ্যে আমরা হস্তক্ষেপ করব না এবং সেইভাবে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি কালকে কি বলেছেন যে এইবারের যে অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরে পূর্ণ আস্থা আমাদের যারা 3 সেনাবাহিনী ওনাদের হাতে ছেড়ে দিয়েছেন, যে আপনারা যা করবেন সেগুলো আপনারা, আমি জানি আমার সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের নিজেদের আপনাদের উপর আস্থা আছে এবং সঠিকভাবে আপনারা সেই কাজটা করবেন। সেই আস্থা রাখার কারণেই আজকে পাকিস্তানকে যেভাবে জব্দ করেছে, যে টেররিস্টদের এগেনস্টে অপারেশন সিন্দুর যেটা বলেছেন উনি কালকে, যে সেটা কিন্তু শেষ হয়নি, এটা চলবে আগামী দিন। এবং রক্ত এবং জল একসাথে চলবে না। উনি বলেছেন ট্রেড এবং টেররিস্ট দুটো একসাথে চলবে না। পরমাণু দিয়ে ভয় দেখানোর এই যে একটা ডিপ্লোমেসি বা ভয় দেখানোর যে অভ্যেস, সেটা আমরা কোনোদিন মানব না। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন যে প্রথমে প্রতিবাদ করো, তারপর প্রতিরোধ করো, আর প্রতিরোধে যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাই এবার দেখিয়ে দিয়েছেন এবং আগামী দিনেও সেটা করবে আমরা নিশ্চিত। এবং আমাদের আস্থা, পূর্ণ আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর। এখন পর্যন্ত রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার কথা যদি বলি, আমাদের ত্রিপুরা পুলিশের উপর আমাদের গর্ব হয়। 150 বছর হয়ে গেল, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ সারা ভারতবর্ষের মধ্যে। সেই জায়গায় সেখানে নিরন্তর পুলিশ কাজ করছে এবং আইন শৃঙ্খলা ওনারা বজায় রাখছেন। সর্বনিম্ন দিক দিয়ে আমরা বারবার আমি যেটা বলি 28 রাজ্যের মধ্যে এখন ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলি, নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে এখানে রয়েছে। রাজ্যে প্রতি লক্ষ যদি আমরা জনসংখ্যায় যদি সামগ্রিক অপরাধের সংখ্যা যদি আমরা হার দেখি, সেখানে 110টি মামলা এবং জাতীয় গড় 422টি। তাহলে আমরা অনেক নিচের দিকে আছি। এখানে ডাটা ছাড়া কথা বলেন। আমি দেখেছি বিরোধী দলের যারা আছেন মাঝে মাঝে লম্ফজম্প করেন, একটা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন। আমরা ডাটা দিয়ে আমরা কথা বলছি, আর এই ডাটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি না। ন্যাশনাল লেভেলে বিভিন্নভাবে সেইগুলো কালেক্ট করা হয় এবং সেই অনুযায়ী আমরা ডাটা নিয়ে মানুষের সামনে বিধানসভায়ও কথা বলি। এখানেও আপনাদের সামনে আমি কথা বলতে চাই, কারণ আগামী দিন আপনাদেরই যারা আজকে নিয়োগপত্র নেবেন, এই ত্রিপুরার যে শান্তি শৃঙ্খলা, মানুষের নিরাপত্তা, সেটা আপনাদের হাতে থাকবে। ক্রাইম এগেনস্ট বডি, সেটার যদি আমরা দেখি 28টি রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমরা 8ম স্থানে আছি এবং প্রতি লক্ষ জনসংখ্যার সামগ্রিক অপরাধের হার যদি আমরা দেখি 43.8%, আর যেখানে জাতীয় গড়
84টি মামলা। সম্পত্তি বিষয়ক অপরাধের যদি কথা বলি, ত্রিপুরা 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে। এখানে প্রতি লক্ষ যদি জনসংখ্যার সামগ্রিক অপরাধের হার আমরা যদি দেখি, জাতীয় গড় যেখানে 60.8% মামলা, সেখানে রাজ্যের গড় 11.9% মামলা হয়। মহিলাদের বিরুদ্ধে অপরাধের কথা যদি বলি, ত্রিপুরাতে সর্বনিম্ন দিক দিয়ে 8ম স্থানে রয়েছে 28টি রাজ্যের মধ্যে। প্রতি লক্ষ জনসংখ্যায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার 37টি মামলা, যেখানে জাতীয় গড় 66টি মামলা হয়। 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক অপরাধ 19.4% হ্রাস পেয়েছে। আবার 2024 সালের তুলনায় 2025 সালে 4 মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরও 10% কমে গেছে। আমরা যে ঠিক পথে চলছি সেটা কিন্তু আজকের এই ডাটা থেকে আমরা বুঝতে পারছি। মহিলাদের বিষয়ে আমরা সবসময় আমরা অ্যাড্রেস করি, 24/7 আমরা প্রতিটি যে মহিলা বান্ধব যাতে পরিবেশ সৃষ্টি হয়, প্রতিটি থানাতে সেই মহিলা আমরা হেল্প ডেস্ক আমরা চালু করেছি। মহিলাদের সুরক্ষায় 1091 যে মহিলা হেল্পলাইন সেটা চালু রয়েছে। শুধু তাই নয়, আমাদের যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় মহিলার দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা করেছি, পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত। এবং +1 আমাদের পশ্চিম জেলাতে আরও একটা, যেহেতু বড় জেলা এর জন্য এখানে টোটাল 9টা মহিলা থানা আমরা ত্রিপুরাতে এস্টাবলিশ করেছি। এখানে ট্রাফিক নিয়ে অনেক সময় অনেক কথা হয়, আমাদেরও সেই বিষয়ে এখানে আমাদের যে মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে উপস্থিত আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, যখন বিভিন্ন আমাদের দিবস পালন হয় সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে ট্রাফিকের মধ্যে কতগুলো ব্ল্যাক স্পট, আমরা 16টির মতো ব্ল্যাক স্পট আমরা আইডেন্টিফাই করেছি, জাতীয় সড়ক এবং রাজ্য সরকারের যে সড়ক আছে সেগুলো, এবং 80টি যেখানে মানে অলরেডি দুর্ঘটনাপ্রবণ এলাকা সেগুলোকে আমরা চিহ্নিত করেছি। এবং এই যেটা অভিযান সেটা যেন মানে ঠিকভাবে হয়, আমি নিজেও সেটাকে ইনোগ্রেশন করেছি কয়েকবার। ইন্টারসেপ্টার যে ভেহিকল সেটাও প্রদান করা হয়েছে। তো এতে করে 2023 সালের তুলনায় আমাদের আরটিএ সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার 2024 সালে 13% হ্রাস পেয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালের প্রথম 4 মাসে দুর্ঘটনায় মৃত্যুর হার 40% হ্রাস পেয়েছে। খুব খারাপ লাগে যখন নিউজ পেপারে দেখি দাদু এবং নাতির, আজকে পেপারে আমি দেখছিলাম, মানে অত্যন্ত মানে কি বলবো, মনটাই খারাপ হয়ে যায় যখন শুনি এগুলো। কাজেই আমরা এই দিকেও নজর রাখছি যাতে করে আরও যা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো যাতে আরও আমরা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আরটিএর কারণে যেসব মানুষ মারা যায় তাদের আমাদের নিশ্চয়ই সেই বিষয়গুলো আমরা দেখব। এবং পুলিশের এই যে ধারাবাহিক যে পদক্ষেপ, আমি পুলিশ বাহিনীকে, ডিজিপি সাহেবকে ধন্যবাদ দেব, এখানে ডিজিপি ইন্টেলিজেন্স সাহেবও আছেন এখানে, এবং অন্যান্য যারা আধিকারিকরা, ওনারা সব সময় চেষ্টা করছেন। কারণ এখানে ওনাদের সাহায্য ছাড়া সরকার তো তার চিন্তা ভাবনা আমাদের কি সমস্যা হচ্ছে সেটা বলবে, কিন্তু ইমপ্লিমেন্টার আপনারা সেই কাজটা কিন্তু করছেন। এর জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম যে প্রায় 30% 10 বছরে এখন পর্যন্ত 30%, যদি আমাদের সরকার এখানে 2014 সাল থেকে 2024 পর্যন্ত 10 বছরে অপরাধের হার প্রায় 30% কমে গেছে, 30। এবং এখন পর্যন্ত এই যে পুলিশের তরফ থেকে প্রয়াস যে কার্যক্রম সেটা চালানো হয়েছে, প্রায় 9000-এর উপরে প্রয়াস কর্মসূচি ওনারা করেছেন, এবং প্রায় 2 লক্ষ উপরে যে মানুষ সেই প্রয়াসের মধ্যে ওনারা যুক্ত হয়েছেন। মাদকের বিরুদ্ধে আমাদের এখানে এমপি সাহেব বলেছেন অলরেডি যে এখানে আমরা জিরো টলারেন্স, মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে কোনো অবস্থায় আমাদের মাদক যে দ্রব্য এবং ড্রাগ এডিকশন নিয়ে আমরা কোনো অবস্থায় আমরা জিরো টলারেন্সে যাব, এবং সেই কাজটা আমরা করছি, এবং তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং আগামী দিনেও সেটা করবে। এবং আপনারা শুনে খুশি হবেন যে 2023 সালের তুলনায় 2024 সালে
এই যে বাজেয়াপ্ত হয়েছে মাদকদ্রব্য, প্রায় 106% বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, এই যে ধ্বংস করা হয়, অনেক সময় বিধানসভার মধ্যে বলছেন যে কোথাও কোনো ফল্ট খুঁজে পাওয়ার পজিটিভ যে চিন্তাভাবনা তাদের মধ্যে কিছুই থাকে না, যে এইগুলো নিয়ে কি করে, এটা নিয়ে কি আবার দিয়ে দেয়, এই ধরনের একটা সন্দেহ প্রকাশ করে এবং মানুষকেও বিভ্রান্তি করার চেষ্টা করে। ওনাদের এবং আপনাদের মাধ্যমে ওনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে মাদক ধ্বংসের পরিমাণ এই সময়ে 132% বৃদ্ধি পেয়েছে। 2025 সালে আমি এই ধারা যেন মানে সবসময় বজায় থাকে, তার জন্য আমি রাজ্য পুলিশকে আমি বারবার বলেছি এবং আমরা জনতার কাছে, মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অবশ্যই আমরা সেটা করব। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ড্রাগস নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমরা এনডিপিএসের কেসও আমরা বারবার দেখছি, বারবার আমি সেটাকে নিয়ে রিভিউ করছি যে কটা এনডিপিএসের কেসে কেন ছাড় পেলো এবং ছাড় পাবে, যদি সত্যি সত্যি যদি ইনভলভমেন্ট না থাকে তাহলে নিশ্চয়ই ছাড় পাবে। কিন্তু যদি তারা এর মধ্যে ইনভলভ থাকে অথচ কোনো না কারণে যদি দেখা যায় সেখান থেকে ছাড় পেয়েছে, আমি বারবার তার রিভিউ করি, কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া যাবে না এবং কোনো কম্প্রোমাইজ করা হবে না। এবং যারা অ্যাডভোকেটরা আছেন তার সাথে যুক্ত, লিগ্যাল সেলের যারা আছেন তাদের সাথেও আমি নিয়মিত, আমাদের পুলিশ বাহিনীদের সাথে আমি নিয়মিত একসাথে বৈঠক করি যাতে কোনো রকম গ্যাপ না হয়, সেই কাজটা আমরা করছি। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যের 3 দিক থেকে আমরা বাংলাদেশের সাথে ঘেরা, তো সেই জায়গার মধ্যে এখানে বিভিন্ন যে আমাদের যে বর্ডারগুলো আছে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স তো দেখে রাখেন, কিন্তু আমাদের সেকেন্ড লাইনে আমাদের ত্রিপুরা পুলিশ টিএসআর বাহিনীর থেকে আরম্ভ করে এবং আমাদের পুলিশ বাহিনী থার্ড লাইনে তারা কিন্তু নিয়মিত সেই কাজটা করেছেন। 2023 সালের তুলনায় 2024 সালের যে মামলা এখন পর্যন্ত নথিভুক্ত হচ্ছে, এই নজরদারির ফলে প্রায় 18% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অবৈধ যারা অনুপ্রবেশকারী তাদের যে গ্রেপ্তার এখন পর্যন্ত প্রায় 36% বৃদ্ধি পেয়েছে। আপনারা, আমি ধন্যবাদ দেব পুলিশ বাহিনীকে যে বিগত যে বিধানসভা এবং লোকসভার যে ইলেকশন হয়ে গেল এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে সম্পন্ন, সেটা আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে এবং যে কারণে ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরা পুলিশ এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থার মানে ভূয়সী প্রশংসা করেছেন। এবং এইভাবে আমরা চাই যে এখানে গণতন্ত্র বজায় থাকুক। বারবার বিভিন্ন ছোটোখাটো বিষয় দাঁড়িয়ে অনেক সময় হইচই করা হয় যেখানে গণতন্ত্র নাই। আমি ওনাদেরকে বলবো, আপনারা একবার নিজেদের পৃষ্ঠাগুলো পেছনের দিকে খুঁজে বের করুন, নিউজ পেপারের কাটিংগুলো দেখুন, আপনারা বিভিন্ন ভিডিও কাটিংগুলো দেখুন, কি ছিল ত্রিপুরা, আজকে মানুষের আস্থা এসছে। আমরা বলছি না যে 100% এখানে আইন শৃঙ্খলা একদম ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা কঠোরভাবে বারবার বলেছি যে কোনো অবস্থায় যদি কেউ আইন ভঙ্গ করে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে মোকাবেলা করব। বন্ধুগণ, আমরা 2024 সালে আমরা জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ত্রিপুরা পুলিশ দৃঢ়ভাবে সেই কাজটা করেছেন এবং সোশ্যাল মিডিয়া, আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই লেখা যায়, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার উপর প্রচণ্ড নজরদারি আছে এবং একটা লিমিটেশন আছে। যদি দেখা যায় বেশি বারবারন্ত, কয়েকটা উদাহরণ আমি নাই বললাম, কাউকে কিন্তু আর ছাড়া হবে না এবং ঠিক এই গারদে ভরা হবে এবং আগামী দিন এর থেকে তারা যেন দূরে থাকে সেই আহ্বান আজকে আমি রাখতে চাই। বন্ধুগণ, আমরা 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের যে যশস্বী গৃহমন্ত্রীজি যে 2024-এ 1 জুলাই থেকে ফৌজদারি আইন সেগুলোতে এবার পার্লামেন্টে পাশ হয়েছে, তার বিষয়ে আমিও কিছুদিন আগে গুয়াহাটিতে গিয়েছিলাম, আমাদের ডিজি সাহেবও গিয়েছিলেন এবং আমাদের চিফ সেক্রেটারি সাহেবও গিয়েছেন। সেখানে মানে এটাকে খালি আইন বানালাম সেটা নয়, সেই আইনগুলো যেন যথাযথভাবে সেগুলো পালন করা হয়, তার জন্য এখনও অনেক জিনিস আমাদের বাকি আছে। আমিও সেইগুলো রিভিউ করছি, কোনো জায়গায় কোনো মানে যাতে গ্যাপ না থাকে সেই ব্যবস্থার জন্য আমরা সেই কাজগুলো করছি। এবং পুলিশ কর্মীদেরকেও প্রশিক্ষণ, যেখানে আজকে যারা পুলিশে জয়েন করছেন তাদেরকেও এই বিষয়ে নতুন যে আইন 3টে আইন সেটা আপনাদেরকেও ট্রেনিং দেওয়া হবে। আমাদের
এই দপ্তরে আজকে যোগদান করার জন্য। আমি আজকের যে একটা নতুন অধ্যায় এখানে আমি তৈরি হলো, এবং তার জন্য আমার মনে হয় যে আগামী দিন দপ্তরের ভাবমূর্তিও বাড়িয়ে তুলবে, যে এত সুন্দরভাবে নিরপেক্ষতা বজায় রেখে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা যে কাজটা করেছেন, মানুষের যারা ত্রিপুরার মানুষের এখন এতদিনের যে ৩৫ বছর এবং ৫ বছরের রাজত্ব আমরা দেখেছি, যে এই যে আপনার এই যে আজকের যে অফার দেওয়া হচ্ছে, অফারগুলো আমি নিজে দেখেছি, আমি দায়িত্বর সাথে বলতে পারি। বিভিন্ন সময়ে অনেক এমএলএদের বাড়ির থেকে বিতরণ হতো, পার্টি অফিস থেকে বিতরণ হতো। আর যেটা রাজীববাবু বলেছেন যে আমাদের সেই সৎসাহস আছে, এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আমরা সেই অফার বিতরণ করতে পারছি, এবং সেটা করব। আপনারা যা করেছেন আমরা সেটা করব না, এবং আমরা যেটা করব সেটা হয়তো বা আগামী দিনে আপনাদের সেটা শিক্ষা আপনারা নেওয়া উচিত। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটাই নিবেদন রাখবো, যে মানুষের জন্য আপনারা মানুষের যে ওনাদের যে ট্যাক্সের পয়সায় আপনারা কিন্তু বেতন পাবেন আগামী দিন, বা আমরা যারাই আছে আমরা পাই। মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ যে একটা রিলেশন, সেটা আগামী দিন যেখানে যেখানে আপনাদের পোস্টিং থাকবে, আপনারা রাষ্ট্রবাদী দেশের চিন্তা ভাবনা করে, এই রাজ্যের চিন্তা ভাবনা করে ওদের সাথে একটা বন্ধুত্ব সুলভ একটা আচরণ আপনারা করবেন। তাহলে আগামী দিনে আপনাদের যে মানুষকে নিয়ে যে চলার, যে উই আর নট সেপারেটেড, উই অলসো বিলং টু ইউ, এই যে বিষয়টা আসবে, তখন কিন্তু দেখবেন আপনারাও কিন্তু সেই আত্মতুষ্টি আপনারা পাবেন। বন্ধুগণ, আজকে পরিশেষে আপনাদের পেশাগত যাত্রায় যে আপনাকে এবং আপনাদের পরিবারের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং উন্নত ত্রিপুরা গড়ে তোলার জন্য আপনাদের সবসময় সময়, শক্তি এবং চিন্তা ভাবনা ও কর্ম সম্পাদনকে স্বচ্ছতার সাথে আপনারা নিয়োজিত হবেন, সে আশা রেখে আবার আপনাকে উইশ ইউ অল দ্য বেস্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের অনুপ্রাণিত করবার জন্যে, আমাদের দিশা দেখানোর জন্যে। সম্মানিত সুধীজন, এবারে আমরা এসে পৌঁছে গেছি সেই বহুকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত মুহূর্তে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ নবনিযুক্ত ত্রিপুরা পুলিশের কনস্টেবলগণের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। প্রতিটি হাতের স্পর্শে আজ গড়ে উঠবে ভবিষ্যতের নিরাপত্তা বলয়। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে অনুরোধ করব হলুদ খামে মোড়া অফার লেটার নবনিযুক্ত কনস্টেবলগণের হাতে তুলে দেওয়ার জন্যে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব শ্রীমতী পলি নাথকে। অফার লেটার গ্রহণ করবার জন্যে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী পলি নাথ। এবারে অফার লেটার গ্রহণ করবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী বিপ্রজিৎ পালকে। শ্রী বিপ্রজিৎ পাল। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস প্ররিতা চাকমাকে। এবারে মঞ্চে আসবেন শ্রী রাহুল দাস। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত থেকে অফার লেটার গ্রহণ করবেন শ্রীমতী সুপ্রিয়া দাস। শ্রীমতী সুপ্রিয়া দাস। এবারে মঞ্চে ডেকে নেব
শ্রী উইলসন দেববর্মা। এবারে মঞ্চে আসবেন শ্রীমতী সামিনা ইয়াসমিন। এবারে অফার লেটার গ্রহণ করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী সুকান্ত শুক্ল দাসকে। এবারে অফার লেটার প্রদান করার জন্যে বিনম্রভাবে অনুরোধ রাখব রাজ্যসভার শ্রদ্ধেয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী তপনা চাকমাকে। শ্রীমতী তপনা চাকমা। এবারে অফার লেটার গ্রহণ করবেন শ্রী ত্রিদীপ মজুমদার। মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে অফার লেটার প্রদান করবার জন্য অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছে। মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী শকুন্তলা চাকমাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী রিতেশ দাসকে। এবারে অফার লেটার তুলে দেবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী মৌসুমী দাসকে। শ্রীমতী মৌসুমী দাস। এবারে অফার লেটার গ্রহণ করবেন শ্রী বাদল দেবনাথ। মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে অনুরোধ রাখবো অফার লেটার তুলে দেবার জন্যে মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়ের কাছে। আর মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী সঙ্গীতা দাসকে। শ্রীমতী সঙ্গীতা দাসকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী বরুণ কুমার আচার্যকে। এবারে অফার লেটার তুলে দেবার জন্য অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়কে। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী সুস্মিতা মালাকারকে। শ্রীমতী সুস্মিতা মালাকার। এবারে অফার লেটার গ্রহণ করবেন শ্রী বিপ্লব মগ। মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে অফার লেটার প্রদান করবার জন্য বিনম্র অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রী শুক্লা চরণ নোয়াতিয়া মহোদয়ের কাছে। আর মঞ্চে অফার লেটার গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাবো শ্রীমতী স্নেহা সিনহাকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী জয়দীপ কলইকে।
এবারে অনুরোধ রাখব অফার লেটার প্রদান করবার জন্যে মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়ের কাছে। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী সায়ন্তী মজুমদারকে। এবারে অফার লেটার তুলে দেবেন আগরতলা পুর নিগমের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী সায়ন্তী মজুমদারকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী জনার্দন দাসকে। এবারে অফার লেটার তুলে দেবার জন্য অনুরোধ রাখব রাজ্য পুলিশের শ্রদ্ধেয় মহানির্দেশক শ্রী অমিতাভ রঞ্জন মহোদয়কে। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী প্রিয়াঙ্কা সরকারকে। শ্রীমতী প্রিয়াঙ্কা সরকার। এবারে অফার লেটার গ্রহণ করবার জন্য ডেকে নিচ্ছি শ্রী লালথুলজুঙ্গা ডার্লংকে। মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে অফার লেটার প্রদান করবার জন্য অনুরোধ রাখব অনারেবল ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ মহাশয়ের কাছে এবং সেই সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাবো অফার লেটার গ্রহণ করবার জন্য শ্রীমতী সুনিতা দেববর্মাকে। মঞ্চে এবারে আমন্ত্রণ জানাবো শ্রী রাজু কর্মকারকে। এবারে অফার লেটার প্রদান করবার জন্য অনুরোধ রাখছি স্বরাষ্ট্র দপ্তরের শ্রদ্ধেয় সচিব শ্রী অভিষেক সিং মহোদয়কে। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী রাখি দেববর্মাকে। শ্রীমতী রাখি দেববর্মা। এবারে ডেকে নেব শ্রী রাহুল চন্দ্র নাথকে। শ্রী রাহুল চন্দ্র নাথ। মাননীয় অতিথিদের অসংখ্য ধন্যবাদ এই অফার প্রাপকদের মধ্যে অফার লেটার তুলে দেবার জন্যে। আমরা আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতীকী রূপে মঞ্চে কয়েকজনের হাতে তুলে দেওয়া হলো। আমাদের অনুষ্ঠানের অব্যহিত পরেই বাকিদের হাতে এই অফার লেটার তুলে দেওয়া হবে। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এবারে ধন্যবাদ জ্ঞাপন পর্ব। এখন ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ রাখব অনারেবল ডিজিপি ইন্টেলিজেন্স আইপিএস শ্রী অনুরাগ মহাশয়ের কাছে। Kiriba sinjala har patimunggo langma choka thagu tai sukni a patimunggo sago dukuman kha tai bo khoroktam koktisalni holni 10:30